আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি। আজকের আমাদের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় আর্থিক বিবরণী বিশ্লেষণ। তো আমাদের ষষ্ঠ অধ্যায়ে আলোচ্য বিষয়টা বলা হয়েছে আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ মূলত এমন একটি কৌশল যেখানে ব্যবসায়ের সঙ্গে জড়িত পক্ষসমূহ প্রয়োজনীয় তথ্যের বিচার বিশ্লেষণমূলক ফলাফল পেতে পারেন এবং এই আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো একটি দফার সঙ্গে আরেকটি দফার তুলনামূলক বিচার বিশ্লেষণ করা, অর্থাৎ বিভিন্ন পক্ষের প্রয়োজনীয় তথ্যের সরবরাহকল্পে আমরা এই আর্থিক বিবরণী বিশ্লেষণ করে থাকি। সেখানে আরেকটি শর্ত জুড়ে দেওয়া হলো যে একটি তথ্যের সঙ্গে অথবা একটি রাশির সঙ্গে আরেকটি রাশির তুলনা করা। এমনটি কেন? আমরা যদি দুটি রাশির ভিতর তুলনামূলক বিচার বিশ্লেষণ না করি তাহলে সুবিধা এবং অসুবিধার দিকটি সঠিকভাবে নির্ণয় করতে পারি না। আমরা যখন দেখি বাজারে চাউল এবং আটা অথবা ডাউল, মুসুরির ডাউল এবং মুগ ডাউল, মুসুরির ডাউল 100 টাকা কেজি, এটা আমি বলতে চাইছি মসুরি ডাল। মসুরির ডাল অন্যদিকে মুগের ডাল বাজারে 90 টাকা কেজি। তাহলে উপকারের দিক বিবেচনা করে, মূল্যের দিক বিবেচনা করে কোন ডাউল আমার ক্রয় করা উচিত এটির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা যায়। কিন্তু আমি যদি শুধু বলতাম মুসুরের ডাল 100 টাকা কেজি, মুগের ডালের সম্পর্কে কোনো রকমের তথ্য দিলাম না, সেক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তথ্যের নিশ্চয়তা পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট রকমের অনিশ্চয়তার সৃষ্টি করত। এজন্য আমরা যদি সাথে সাথে আবার লিখি 90 টাকা কেজি মুগের ডাল, তাহলে দেখো মসুরি ইস্টু মুগ সমান সমান 100:90, যাকে সহজ শর্তে প্রকাশ করা যেতে পারে 10:9। অর্থাৎ বাজারে প্রচলিত ডাউলের প্রকৃত অনুপাত 10:9, অর্থাৎ একটি থেকে একই পরিমাণ অর্থাৎ 1 কেজি ডাউল থেকে 10 টাকার সুবিধা পাওয়া যেতে পারে, অন্য 1 কেজি থেকে 9 টাকার সুবিধা পাওয়া যেতে পারে, অথবা
অর্থমূল্যে বিচার করলে দেখা যায় একই সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটির মূল্য 10 টাকা, অন্যের মূল্য 9 টাকা। তাহলে সম পরিমাণ সুবিধা পাওয়ার ক্ষেত্রে আমরা মুগের ডাউলটা বেছে নিতে পারি। তবে আমাদের আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে এখানে মুগ ডাল বা মসুর ডালের মতো কোনো বিষয় এখানে নাই। আমাদের মূলত আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করি, আমাদের কিছু সম্পদ এবং কিছু দায় দেওয়া থাকে, সেখান থেকে আমরা প্রয়োজনীয় কিছু অনুপাত নির্ণয় করি। এমন কিছু অনুপাত সম্পর্কে আমরা আলোচনা করব। আমি শুধুমাত্র তোমাদের প্রাথমিক ধারণা দেওয়ার জন্য মুগ এবং মসুর ডালের একটি উদাহরণ এখানে উপস্থাপনা করেছি, অঙ্কের জন্য নয়, জাস্ট একটি ভিত্তি সৃষ্টি করার জন্য। আমাদের সাধারণত যে অনুপাতগুলি অঙ্কে বারবার আর উদ্দীপকে বারবার দেওয়া থাকে এবং আমাদের সমস্যার সমাধানকল্পে ব্যবহার করতে হয়, তার থেকে 5টি অনুপাত আমরা আজকে শিখে নেব। তোমরা প্রথম অনুপাতটি লেখো, চলতি অনুপাত। এক, চলতি অনুপাত সমান সমান চলতি সম্পদ ভাগ চলতি দায়। 2 নম্বর সূত্রটি লেখো, চলতি মূলধন অনুপাত সমান সমান চলতি সম্পদ বিয়োগ চলতি দায় ভাগ চলতি দায়। 3 নম্বর দিয়ে লেখো, তড়িৎ অবলিক ব্যস্ত অবলিক অ্যাসিড অবলিক তরল অনুপাত সমান সমান তরল সম্পদ তরল দায়। 4 নম্বরে লেখো, মোট লাভ অনুপাত সমান সমান মোট লাভ নিট বিক্রয় গুণ 105। নিট লাভ অনুপাত সমান সমান নিট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। আমি তোমাদের আগেই বলেছিলাম আমরা আজকে 5টি অনুপাত সম্পর্কে ধারণা নেব, যে 5টি অনুপাত
আমি হোয়াইট বোর্ডে লিখলাম, তোমরা নিজেরাও একটু খাতায় তুলে নাও, পরবর্তীতে আমি কথা বলছি। লেখা শেষ এমনটি ধরে আমি শুরু করছি। আসলে আর্থিক বিবরণী বিশ্লেষণ আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়। এটি মূলত সূত্র নির্ভর একটি অধ্যায়। তাই প্রশ্ন আসতে পারে যে স্যার, সূত্রগুলিকে আমাদের মুখস্থ করতে হবে। আমি সূত্র মুখস্থ করার ব্যাপারে সহমত পোষণ করতে পারি না। অর্থাৎ আমি সূত্র মুখস্থের ব্যাপারে, অন্যরা বলেন মুখস্থ করা ভালো, মনে রাখার জন্য সুবিধাজনক, আমি এর সঙ্গে সহমত পোষণ করি না। কারণ আমি মনে করি ইংরেজির সেই শব্দটা প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অনুশীলন একটি লোককে বা একজনকে যথেষ্ট রকমের যোগ্য করে গড়ে তোলে। অনুরূপভাবে আমরা যদি এই অঙ্কগুলো বারবার অনুশীলন করি, তাহলে আমার কাছে মনে হয় এটা মুখস্থ করার প্রয়োজন হয় না। ব্যক্তিগতভাবে আমি ছাত্র জীবন থেকে আমার ছাত্র জীবনকে উপলব্ধি করে ছাত্র জীবনের কথা মনে রেখে তোমাদেরকে আমি শিক্ষা প্রদান করে থাকি। আমি যখন ছাত্র ছিলাম তোমাদের মতো আমাদেরও এই আর্থিক বিশ্লেষণ ছিল, তবে আমাদের অধ্যায়ের নামটা ছিল ভিন্ন, অনুপাত বিশ্লেষণ। আমরা অনুপাত বিশ্লেষণের অঙ্ক যখন অনুশীলন করেছিলাম, অন্য বন্ধুদের কথা আমি জানি না, কিন্তু আমি নিজে কখনো এর সূত্র মুখস্থ করে নাই, সূত্র মুখস্থ করার প্রয়োজন বোধ করিনি। একের পর এক অঙ্ক অনুশীলন করে আমি এই সূত্রগুলি বা দফাগুলি আয়ত্ত করেছিলাম। তোমরাও দেখবে যখন একের পর এক সৃজনশীল সমস্যার সমাধান করে যাচ্ছ, একের পর এক উদ্দীপক করে যাচ্ছ, তখন এই সূত্রগুলো এমনি তোমরা আয়ত্ত করে ফেলছ। তবে সূত্রের ব্যবহৃত যে দফাগুলি আছে, যে বিষয়গুলি আছে, যে শব্দগুলি আছে, এগুলো সম্পর্কে আসলে প্রথমে ধারণা লাভ করা অতীব জরুরি। প্রথমে দেখো আছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। সাধারণত দৈনন্দিনভাবে ব্যবসা প্রতিষ্ঠানে যে সকল সম্পদ আর যে সকল সম্পদের মূল্য ওঠানামা করে, স্থানান্তর করা হয় আর মূল্য বৃদ্ধি পায়, মূল্য কমে, একে চলতি সম্পদ বলে। যার ভিতর তোমাদের প্রথমে রয়েছে প্রাপ্য হিসাব, প্রাপ্য নোট, প্রাপ্য বিল, সমাপনী মজুত পণ্য, নগদ তহবিল, ব্যাংক জমার উদ্ধৃত। এক কথায় স্থায়ী সম্পদের বিপরীতে স্থায়ী সম্পদ বাদে সম্পদ পাশে দেখানো অধিকাংশ সম্পদই চলতি সম্পদের আওতাভুক্ত হয়ে থাকে। অনুরূপভাবে দায়ের ক্ষেত্রে মালিকানা সত্ত্ব বাদে যেগুলো সাধারণত বহির্দায় হিসাবে বিবেচিত হয়, তবে তার মধ্যে ঋণপত্র আর পার্সেন্টেজ যুক্ত ঋণ নয়, এগুলোকে চলতি দায় বলে। আমরা মোট চলতি সম্পদের মূল্যকে মোট চলতি দায় দ্বারা ভাগ করলে পেয়ে যাব চলতি অনুপাত। চলতি মূলধন অনুপাতের ক্ষেত্রে একটু অতিরিক্ত যুক্ত করা হয়েছে। কি যুক্ত করা হয়েছে? সেখানে আমরা দেখলাম চলতি সম্পদ বিয়োগ চলতি দায় ভাগ চলতি দায় করা হয়েছে। একটা নতুন বিষয় আমরা এখানে পেয়েছি, সেটা হচ্ছে তড়িৎ ব্যস্ত অ্যাসিড তরল অনুপাত। অর্থাৎ তড়িৎ ব্যস্ত অ্যাসিড তরল এরা সবাই সমার্থক শব্দ।
আমরা যদি চলতি সম্পদ থেকে সমাপনী মজুত পণ্যকে বাদ দিই তাহলে পেয়ে যাই তরল সম্পদ। আমরা যদি চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত বাদ দিই তাহলে পেয়ে যাই তরল দায়। যখন আমরা তরল সম্পদকে তরল দায় দ্বারা ভাগ করছি, সঙ্গে সঙ্গে আমরা পেয়ে যাচ্ছি অ্যাসিড তড়িৎ ব্যস্ত তরল অনুপাত। এটি ছাড়া কিছু নাই। মোট লাভ উদ্দীপকে দেওয়া থাকে, নিট বিক্রয় উদ্দীপকে দেওয়া থাকে। মোট লাভকে নিট বিক্রয় দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, মোট লাভ অনুপাত। এটা সহজেও তোমরা বের করতে পারো ঐকিক নিয়মে। আমরা ধরে নিলাম কোনো উদ্দীপকে মোট লাভ 20,000 টাকা দেওয়া আছে, নিট বিক্রয় 4 লক্ষ টাকা দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি 4 লক্ষ টাকায় লাভ হয় 20,000 টাকা, 1 টাকায় লাভ হয় 20,000 ভাগ 4 লক্ষ, 100 টাকায় লাভ হয় কত? অর্থাৎ মোট লাভ অনুপাত বলতে তাকে বোঝানো হয় শতকরা লাভের হার কত। এর জন্য লেখা হয়েছে মোট লাভ ভাগ নিট বিক্রয় গুণ 100। একইভাবে উদ্দীপকে দেওয়া থাকে নিট লাভ। যদি নিট লাভ বের করতে হয়, নিট লাভ অনুপাত বের করতে হয়, সেক্ষেত্রে আমাদের বলতে হয় 4 লক্ষ টাকায় নিট লাভ 20,000 টাকা, আর 15,000 টাকা নিট লাভ দেওয়া থাকলো। 4 লক্ষ টাকায় নিট লাভ 15,000 টাকা, 1 টাকায় কত? 100 টাকায় কত? আমরা আজকে এই 5টি সূত্রতেই আজকের পাঠদান কার্যক্রম সীমাবদ্ধ রাখব। প্রিয় প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের সকল ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করে বলছি, এই অধ্যায় তোমাদের সবার জন্যই প্রয়োজনীয়। কারণ এখন হিসাব বিজ্ঞানের প্রথম বর্ষের পরীক্ষা সমন্বিত পদ্ধতিতে, অর্থাৎ প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সমন্বয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। বিধায় প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র প্রথম বর্ষের জন্য গুরুত্বপূর্ণ, দ্বিতীয় বর্ষের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি তোমাদেরকে অনুরোধ করবো যে তোমরা সবাই এই পাঠদান অংশগ্রহণ করো। কারণ তোমাদের প্রথম বর্ষের ভিতর ধারণা আছে যে আমরা প্রথম বর্ষে পড়ি, আমরা কেন দ্বিতীয় বর্ষে ক্লাস করি বা দ্বিতীয় পত্রের ক্লাস করি। এই ধরনের ধারণা ঠিক না। কারণ আমাদের প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুই পত্রই শিখতে হবে, ধারণা অর্জন করতে হবে। এই উদ্দেশ্যে আমরা সবাই ক্লাস অনুসরণ করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এমন কামনা করে আজকের ক্লাসে এখান থেকে বিদায় নেব। সবাইকে